বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, পৃথিবীতে এখন আলোচনার বিষয়, উদ্বেগের বিষয়, উৎকণ্ঠার বিষয়, কারো কারো মতে সম্ভাবনার বিষয় একটি, সেটি হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস। কোভিড-19 বা করোনা ভাইরাস গোটা পৃথিবীকে এমন এক অনিশ্চয়তা বা অস্থিরতার মধ্যে ঠেলে দিয়েছে যে এখন নিশ্চিত করে কেউই কিছু বলতে পারছেন না যে এই ভাইরাস পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন যে নতুন এক বিশ্ব ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে যাচ্ছে পৃথিবী, যেখান থেকে আর পেছনে ফেরত যাওয়া যাবে না। শক্ত সামর্থ্য হয়ে গেড়ে বসা অনেকেই হয়তো নড়ে চড়ে যেতে হবে, সরে যেতে হবে নানান জায়গা থেকে। অনেক হিসেব নিকেশি ওলট পালট হয়ে যাবে। সর্বশেষ যা পরিস্থিতি এখন পর্যন্ত আমার হাতে রয়েছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে এ পর্যন্ত প্রায় 11,35,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পৃথিবীর প্রায় 60,400-র বেশি মানুষ মারা গেছেন। 2,36,000 মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং 206টি দেশ ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। 6টি দেশের মানুষ, 206টি দেশের মানুষ। বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল যে তথ্য IDCR আমাদেরকে জানিয়েছে তাতে 2 জন মারা গেছেন। গতকালকে 9 জন নতুন শনাক্ত হয়েছেন এই কোভিড-19-এর আক্রমণে এবং IDCR বলছে যে যাদের ইনফেক্টেড হিসেবে পাওয়া গেছে তাদের 20%-এরই সোর্স, মানে আননোন সোর্স থেকে তারা ইনফেক্টেড হয়েছেন। তারা বলতে পারছেন না বা কোনোভাবেই শনাক্ত করা যায়নি তাদের কোত্থেকে কার থেকে তারা সংক্রমিত হলেন। এবং এর সঙ্গে একথা যুক্ত করতে হয় যে সব মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে 8 জন মারা গেছেন এবং 70 জন শনাক্ত হয়েছেন মোট। এবং সবাই বলছেন যে বিশেষ করে আমরা ডিজি হেলথ ডিরেক্টর জেনারেল মিস্টার আবুল কালাম আজাদ, তিনি বলছেন উই কুডন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য অ্যাকচুয়াল পিকচার অফ কমিউনিটি ট্রান্সমিশন, বাট তারা স্বীকার করে নিয়েছেন যে বাংলাদেশে একটা লিমিটেড স্কেলে হলেও কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। এবং এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে হঠাৎ করে কালকে আমরা লক্ষ্য করলাম দিনের মধ্যভাগ থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ গ্রাম থেকে, যারা শহর ছেড়ে গ্রামে গিয়েছিলেন তারা শহরে ফিরতে শুরু করেছেন। কারণ হিসেবে তারা বলছেন যে আগামীকাল থেকে গার্মেন্টসগুলো খোলা। কেন খোলা, কে খুলে দিল, কি কারণে? যখন সরকারিভাবে বলা হয়েছে লকডাউন, তখন দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ তাদের চাকরি বাঁচাতে ঢাকা শহরে ফেরত আসছেন। কিভাবে এটি নিয়ন্ত্রণ করা হবে এবং এর দায় কে নেবে সেটি কেউই নিশ্চিত করে বলতে পারছেন না। হয়তো সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। যাই হোক, চলুন এই কোভিড-19-এর প্রভাব, প্রতিক্রিয়া, ক্ষমতা নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে পরিচিত হই। প্রথমে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার মিলন। তার পাশে রয়েছেন বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCCI-এর সাবেক সহসভাপতি এবং এই মুহূর্তে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন। এবং আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন লেখক এবং গবেষক মাহমুদ রেজা চৌধুরী। মাহমুদ রেজা চৌধুরী নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে সাউথ সুদান থেকে যুক্ত হচ্ছেন সিমন কফি টেট্টি। সিমন কফি টেট্টি ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, UNHCR-এর একজন কর্মকর্তা সাউথ সুদানে, এবং প্রিভিয়াসলি সিমন হ্যাজ স্পেন্ট ওভার 11 years উইথ ওয়ার্ল্ড ক্লাস কোম্পানিজ ইন জার্মানি, বেলজিয়াম অ্যান্ড ঘানা। স্বাগত আপনাদের চারজনকেই। এবং সিমন কফি টেট্টি, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। সিমন. Thank you, Zilla, and greetings to all the guests. Thank you. Stay with us. Mr. Golam Sarwar Milon, আপনাকে দিয়ে শুরু করি। কোভিড-19 সম্পর্কে আপনার টেক কি? মানে আমি একটু বুঝতে চাইছি যে আপনার চিন্তার জগৎ, মনোজগৎ, ভাবনার জগতে কোভিড-19 কিভাবে প্রভাব ফেলছে। কোভিড-19 যেটা নোবেল করোনা ভাইরাস থেকে কোভিড-19 নামকরণ করা হয়েছে এবং এটা এর পূর্বে এর জামটাও ছিল, আপনারা জানেন যে সার্স থেকে SARS-CoV-2 এবং মার্স, এগুলি আমরা জানি কম বেশি সবাই সচেতনভাবে। আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রশ্নটা আমি সংশোধনই করে নেই, কারণ আমি জানি আপনি এখন ইতিহাসের মধ্যে যাবেন, রাজনীতিবিদরা ইতিহাস পছন্দ করেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই চিন্তা কি কখনো করেছেন যে পৃথিবীর মানুষ এখন তাদের নেতাদেরকে কিভাবে বিবেচনা করছে, কিভাবে? আমি আপনার বক্তব্যে আসছি।
কারণ আপনারা রাজনীতি করেন মূলত ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার জন্য, এবং ক্ষমতায় গিয়ে নিজের আখের কিভাবে গোছানো যায়, বিত্ত বহির্ভোগ কিভাবে করা যায়, রিসেন্ট ট্রেন্ড যেটা সেটাই আমরা বলছি। কিন্তু মানুষের স্বাস্থ্যের যেটি একটা মৌলিক দিক, জনস্বাস্থ্যের দিকটি, ওটা পৃথিবীর রাজনৈতিক নেতৃত্বই অবহেলা করেছে, স্পষ্ট। বাংলাদেশও তার মধ্যে পড়ে, এবং তার দায়িত্ব কম বেশি আপনাদের নিতেই হবে। আমি তাহলে আমাকে 2 মিনিটই আমি কথা বলবো, আমাকে বলতে দিন। কথা হচ্ছে যে এর সাথে একটি অংশ আপনি বাদ দিয়েছেন আমার দৃষ্টিতে, সেটি হচ্ছে যে আমরা রাজনীতিবিদ সহ এই সভ্যতা, বিশ্বায়ন, আজকে প্রকৃতির সাথে আমরা যে আচরণ করেছি, প্রকৃতির যে প্রকৃতির আরও জীবগুলো যে অংশীদার আমাদের, আজকে প্রমাণ হয়েছে যে আমরা যে অন্যায় অত্যাচার করেছি প্রকৃতির সাথে, সে প্রকৃতি তার বিচার করছে। এটাও একটা দিক। আর বিল গেটসের কথা দিয়ে বলতে চাই, বিল গেটস কিছুদিন আগে তার একটা শেয়ার করেছে। সে বলেছিল যে এই জগতে যাই কিছু ঘটে তার পিছনে কিন্তু একটা আধ্যাত্মিক কারণ থেকে থাকে, এবং উনি যে অনুভবগুলি শেয়ার করেছেন সেখানে কথাগুলি ছিল যে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের ভাষা, খ্যাতি ইত্যাদির পরও প্রকৃতভাবে আমরা কিন্তু সবাই এক। কিন্তু সবাই কিন্তু মানুষ নয়। বিল গেটসদের মতো কিছু কিছু লোক মানুষ, এবং যত বড় ক্ষমতাবান খ্যাতিবান হন না কেন, বড় হন নাই কেন, কিন্তু আলটিমেটলি কিন্তু মানে সৃষ্টিকর্তার কাছে বুঝতে হবে যে সে কার কি অবস্থান। যেমন আজকে একজন সাধারণ মানুষ আর সেই আপনার রাজ সিংহাসনের চার্লসের তারও করোনা হয়েছে। সুতরাং এই কথা দিয়ে তিনি আরও বলেছেন যে আমরা একে অপরের সাথে দারুণভাবে সম্পৃক্ত। সীমান্ত রেখা আসলে এগুলো সবগুলো মিথ্যে, এগুলোর মূল্য এত কম এই ভাইরাস বুঝিয়ে দিয়েছে। কারণ সীমান্ত দিয়ে ভাইরাসের কোনো দিন পাসপোর্ট আসতে, ভাইরাসের কোনো পাসপোর্ট লাগে না। যাই হোক, আমি এই তার যে এইগুলি অনুভূতিগুলি আমিও তার সাথে একাত্ম হয়ে বলতে চাই যে আমরা এই যে মানুষগুলো আমরা গৃহে সময় দেই না, আজকে আমাদেরকে গৃহবন্দী হয়ে থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনের নামে। আমরা এখন বুঝতেছি যে আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার কত প্রয়োজন আমাদের সাথে, এবং আমরা নিজের স্বাস্থ্যের দিকে কখনো আমরা তাকিয়ে দেখিনি যে আমাদের কী করা উচিত। এবং ভাইরাস আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত, এবং ভাইরাস শুধু আরও স্মরণ করে দিয়েছে যে আমরা কত স্বার্থপর। আমরা ভোগবাদী জড়বাদী সমাজে আমরা তৈরি করছি নিজের ইচ্ছামতো। সংকট মুহূর্তে বোঝা যায় জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে খাদ্য, পানি এবং ওষুধ। সুতরাং আপনি যে বললেন যে করোনা ভাইরাস, এই শিক্ষাগুলি ভাইরাসগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আপনার সাথে একমত। আজকে আমরা যারা খ্যাতিতে থাকি, যারা বড় ব্যবসায়ী হই, যারা রাজনীতিবিদ হই, ক্ষমতায় থাকি, আমরা কিন্তু ভুলে যাই যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। করোনার সৃষ্টিকর্তা যিনি, আমাদের সৃষ্টিকর্তা তিনি। এগুলি কিন্তু আমাদের জন্য একটা মেসেজ। দিস ইজ মেসেজ ফ্রম। আপনি বেশ স্মার্ট পলিটিশিয়ান, আপনি কিন্তু আপনার দায়টা একবারের জন্য আমাদের বলে বিল গেটসকে টেনে নিয়ে আসলেন, আমাদের সবাইকে জড়ালেন, নেতৃত্ব দেন আপনারা। না না, অবশ্যই আজকে থেকে শিক্ষা দিতে হবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বিল গেটসের কথা এবং প্রকৃতির সাথে আমাদের বিরূপ আচরণ, বিশ্বায়নের নামে আমরা যেটা করেছি, যে আজকে সে আমাদেরকে সেই মূল্য দিতে হচ্ছে। একটা আমরা যুদ্ধ করছি যাকে আমরা নাম জানি, কিন্তু যাকে আমরা চিনি না। মানে আপনি বিশ্বায়নের উপর দোষ চাপাচ্ছেন? হ্যাঁ, বিশ্বায়নের উপরে দোষ চাপাচ্ছেন। বিশ্বায়ন প্লাস এই যে ভাইরাস যেটা হয়েছে, এটা তো বিশ্বায়নের তো ব্যর্থতা তো আছে, যে কারণে আজকে বড় বড় ক্ষমতাধর যারা ছিল তারা যুদ্ধের সময় ইউরোপিয়ান ইউনিয়নকে পাশে রেখে যুদ্ধ করছে। সূচনায় সবারটা শুনি, আমার মনে হয় এই আলোচনাটা মিস্টার মাহমুদ রেজা চৌধুরী আপনার সঙ্গে আরো ভালো যোগ করতে পারবেন। তার আগে মিস্টার হেলালুদ্দিন, একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার টেক কি একটু শুনতে চাই আমি। এবং আমরা জানি প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে 25 তারিখে যে ভাষণ দিয়েছিলেন, সেখানে কিছু ঘোষণা তিনি দিয়েছেন, কিছু প্রণোদনা, কিছু প্যাকেজ, সব মিলিয়ে সেটি নিয়েও আবার নানা রকমের আলোচনা আছে, এবং 31 দফা দিক নির্দেশনাও তিনি দিয়েছেন। সো কোভিড-19 আসলে আপনাদেরকে কি শিক্ষা দিচ্ছে, কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে মিলন ভাইয়ের মতো এত ব্যাখ্যা দিতে পারবো না। আমি যে কথাটা সহজভাবে বুঝি যে আমরা ব্যবসা করি, সম্পদ করি, এবং আজকে দেখেন আমরা গত ডিসেম্বরে
আমরা প্রথম দেখলাম যে চায়নাতে প্রথম এই ভাইরাসটা শুরু হলো, তখন থেকে কিন্তু আমরা বুঝতে শুরু করলাম যে হচ্ছেটা কি, এবং আস্তে আস্তে এটা হচ্ছে মানে এপ্রিল মাস, আজকে এপ্রিল মাসের 4 তারিখ। মানে এখন কিন্তু সারা বিশ্বের এমন কোনো প্রাণী নাই, মানে মানুষ নাই যারা এই কোভিড-19 সম্বন্ধে আইডিয়া নাই, ধারণা নাই। এই মুহূর্তে আমরা ভেবেছিলাম যে আসলে আমাদের দেশে আরও অনেক আগে থেকেই বোধহয় আমরা এক ধরনের মানে সচেতনতার মধ্যে যাব, আমরা প্রিকশনটা নিব। একটি কথা আমি বারবার যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমরা যেহেতু ব্যবসা করি, আমাদের দায়িত্ব আসলে সরকারই নেবেন। আমরা সরকারকে ট্যাক্স দিই, বিভিন্ন রকম কর দিই। আমি আমার ব্যবসাটা মানে সুন্দরভাবে করতে চাই, এটা হচ্ছে আমার কাজ। মিলন ভাইরা রাজনীতি করেন, ক্ষমতায় যাবেন, ক্ষমতা আসবেন, সেটা ভিন্ন মানে ইস্যু। কিন্তু আমরা যে জিনিসটা চেয়েছিলাম যে আসলে আমরা কিন্তু ব্যবসায়ী হিসেবে চেয়েছিলাম যে আরও অনেক আগে থেকেই এই সিদ্ধান্তটা নেওয়া হোক, যাতে আমরা একটা মাত্র আমরা কিন্তু কোভিডে আমাদের যে সিদ্ধান্ত এটা হলো যে এই ভাইরাসের একমাত্র ঔষধ হচ্ছে লকডাউন অথবা তাকে ঘরে বসে থাকা। এইখানে কোনো আজকে পর্যন্ত কোনো ওষুধ তৈরি হয় নাই, আজকে পর্যন্ত কোনো ভাইরাসকে কীভাবে নির্মূল করা যায় সেটা বলা হয় নাই। এক একজন এক এক কথা বলছেন। বিশেষ করে আমাদের দেশে দেখেন, গত 15 দিন আগে যদি টেলিভিশন আপনি দেখবেন যে আমাদের ডাক্তাররা বলেছেন মাস্কের কোনো দরকারই নাই, মাস্ক দরকার নেই, আপনার যদি কোনো অসুস্থ রোগীর সামনে যান সেই ক্ষেত্রে আপনার মাস্কের দরকার। আর এখন বলা হচ্ছে মাস্ক হচ্ছে ম্যান্ডেটারি, আর কি করলেন না করলেন সেটা বড় কথা না, মাস্ক হচ্ছে ম্যান্ডেটারি। অর্থাৎ আমাদের মধ্যে কিন্তু সিদ্ধান্তগুলো পাল্টানো হচ্ছে। আমরা গত 25 তারিখ না আমরাও কোভিড-19 হয়ে গেছি আর কি, ওই ভাইরাসের মতো আমরাও চরিত্র পাল্টাচ্ছি, কথাবার্তা পাল্টাচ্ছি। আমরা গত 25 তারিখে সিদ্ধান্ত নিলাম যে আমরা দোকানপাট খুলে রাখতে পারছি না। বিভিন্ন মার্কেট থেকে বলা হচ্ছে কোনো কর্মচারী আসছে না, কোনো কাস্টমার নাই। অর্থাৎ মার্চের প্রথম থেকেই কিন্তু কোনো মার্কেটে কোনো আর কাস্টমার ছিল না। আমরা অনেক চেষ্টা করে গত 25 তারিখে আমরা দোকানপাট সব বন্ধ করার চেষ্টা করলাম, বন্ধ হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা বন্ধ করলাম, আজকে কি দেখলাম? আজকে যেভাবে মানুষের ঢল ঢাকার মুখী, তাতে কোথায় আমরা আছি বা কেন বন্ধ করলাম? আমার কাছে প্রশ্ন মনে হচ্ছে আমরা কেন বন্ধ করলাম, কেন ঘরে বসে থাকলাম। আমি কিন্তু 25 তারিখ থেকে আজকে দিল্লু সাহেব প্রথম আপনারই অনুষ্ঠানে আসছি, ঘর থেকে বেরোলাম। আমি একদিন বেরোই কিন্তু রাস্তায় প্রচুর লোক দেখলাম আমি। আর বিশেষ করে যদি টেলিভিশন নিউজগুলো আপনি দেখেন যেভাবে কর্মীরা আসছে। আমাকে কোভিড-19 ধরলে আমি আপনাকে দায়ী করব না, আপনিও আমাকে দায়ী করবেন না। আমার ওয়াইফ বলতেছিল হ্যাঁ যে দিল্লু সাহেবকে বলেন যাতে আমরা স্কাইপে নিতে পারি। এই যে আতঙ্কটা আমাদের মধ্যে ঢুকে গেল। আজকে দেখেন থাইল্যান্ডের কথা চিন্তা করেন, শ্রীলঙ্কার কথা চিন্তা করেন, কি বলে আমাদের ফিলিপাইনের কথা চিন্তা করেন, সৌদি আরব যেখানে বাদশার রাজতন্ত্র, বাদশার কথা শুনলে সবাই ভয়ে আটকে উঠে, সেই দেশে কেন কারফিউ দিতে হইলো? এই সবগুলো দেশে হচ্ছে কারফিউ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। অর্থাৎ এইটার একমাত্র ওষুধ হচ্ছে মানুষকে ঘরে বন্দি করে রাখা। আর যদি আমি সেখান থেকে মানুষ আসতে দিই, তারপরে আমার ভাগ্যে কি আছে আমি জানি। যেতেও তো দিয়েছি, সেটাও বলেন। এবং যেতে হ্যাঁ আমরা প্রথম যে আমি তো প্রায় কোটি খানেক মানুষকে ঢাকা থেকে ঢাকার বাইরে যেতে দিয়েছি। বলা হলো যে এই সময় দুর্যোগের সময় বলা হলো যে সাধারণ ছুটি, আমরা সাধারণ ছুটি মানে মনে করি যে ঈদের সময় আমরা সাধারণ ছুটি পাই বা অন্য বিভিন্ন মানে ফেস্টিভ্যাল আমরা সাধারণ ছুটি পাই। এটা যে সাধারণ ছুটি না, আমি যে ঘরে বসে থাকবো এটাও কিন্তু সাধারণ ছুটি। 7 দিন পর আমরা বুঝতে পারলাম আমাকে ঘরে বসে থাকতে হবে। আমি আসবো আবার আপনাদের কাছে। Simon, can you hear me? So far around 7,200 have been infected by COVID-19 in the African region. But still no COVID-19 cases have been confirmed in South Sudan among 18 tested. Though almost every neighboring country is affected by the coronavirus, the USA and WHO is continuously saying that South Sudan is under threat and they are much more concerned about this. So what's your take on COVID-19 and what is the latest situation actually in South Sudan? Thank you, Zila. But I would like to emphasize that my opinion on this topic is my personal opinion and not that of the UNHCR. So I would like to put that on the record. So as of today, no cases has been recorded in South Sudan. So we are still lucky. It's kind of a good feeling. But you know, all the neighboring countries around South Sudan have recorded cases. So it's kind of a little bit scary, but the good thing is all the borders have been closed for passengers except emergency or humanitarian emergency and relief items and medical items, you know. So we are, as of now, the borders have been closed for passengers both by air and land. And that is the latest on it now. Also, as of today, there is a curfew in South Sudan,
from 8 p.m. to 6 a.m. the following day So in the night. So there's a curfew for 30 days. That began on the 24th March. There is no infected person in South Sudan, but there is a curfew in South Sudan. That's good. No, there's no infected person Yeah, yet. yeah, what I'm saying. But I have another question to you, that there are millions of refugees all over the world, we know, and even more than 1 million refugees are taking shelter in Bangladesh. So my question to you, that during these crazy times, what UNHCR are doing for these vulnerable people? Yes. So what we did was, so I have a document here. UNHCR actually have a guideline on the COVID-19 update that have put it in all the refugee camps and we have staff on the ground to really educate them on the virus, the COVID-19, and the steps, the preventive steps that they can take to prevent it being infected, and kind of all the mechanisms that we are all practicing, like social distancing, washing of hands. We provided them with sanitizers and all that, washing of soap for washing of hands and all that. So all these things, it's kind of a step further. We did an intervention to provide all these essentials and to these refugees in order to make sure that they are protected, or we mitigate the effect of them getting infected. Okay, So and basically that is what we are doing here in South Sudan, to make sure that the refugees are protected. And then they first of all, they need to be educated, because all over the world, the problem that has happened is a lot of people are not being educated. They don't really know what COVID-19 is about. So first of all, UNHCR has educated them. We've also have some publications in the newspapers here, and also provided essential items and like hand sanitizers and what we call Veronica bucket for people to wash their hands regularly, and also to make sure that they do the social distancing whenever they are interacting with each other. Okay, stay with us. Mr. Mahmud Reza Chowdhury, আমরা জানি নিউ ইয়র্কের অবস্থা এই মুহূর্তে সবচাইতে করুণ একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, এবং প্রচুর বাংলাদেশি নিউ ইয়র্কে আছেন, এবং বাংলাদেশি আমেরিকানও প্রচুর আছেন আমরা জানি। সো আপনি একটু আমাদেরকে সর্বশেষ পরিস্থিতিটা বলবেন, এবং বাংলাদেশ কমিউনিটির অবস্থাটা যতটা আপনি জানেন সেটুকু বলবেন। আমরা বাংলাদেশের প্রসঙ্গে আপনার কাছ থেকে পরে শুনবো, আপনার অবজারভেশন, কারণ আমি জানি যে বাংলাদেশ সম্পর্কে আপনি যথেষ্ট খোঁজ খবর রাখেন, এবং বাংলাদেশ নিয়ে লেখালেখি কথাবার্তা আপনি বলেন। আমরা যেমনটা শুনছিলাম সাউথ সুদান থেকে সিমনের কাছ থেকে, যে সেখানে একজনও ইনফেক্টেড পাওয়া যায়নি, অথচ সাউথ সুদান সেখানে কারফিউ জারি করেছে। আমরা দক্ষিণ কোরিয়ার কথা জানি, ইভেন আমরা যদি নেপাল ভুটানের মতো ছোট ছোট দেশ আমাদের প্রতিবেশী, তাদের কথা জানি, যে একজনকে আইডেন্টিফাই করার পরে সব কিছু লক করে দিল তারা, এবং তারা এখন ফ্রি। অথচ আমরা কিছুই করতে পারলাম না, পারল না যুক্তরাষ্ট্র, সৌদি আরব সমস্ত কিছু, মসজিদ বন্ধ করে দিয়েছে, সব বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের মসজিদগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারলাম না। তো সব মিলিয়ে আমি বাংলাদেশের কথা একটু পরে আসবো, নিউ ইয়র্কের অবস্থাটি তো আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থা। ইউএসএতে এফেক্টেড 245,000 প্লাস, ডেথ 6,054। এই ফিগারটা আসলে অনেক বড়, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আপডেট, তাতে এই সংখ্যাটা ইতিমধ্যে অনেক বেশি। আমি যেটি শুরুতে উল্লেখ করেছি, যে আপনি বলুন। হ্যাঁ, এবং মানে আমি ইউএসএটা বলি, এখানে রেশিও অফ দ্য ডেথ হচ্ছে ডে অ্যাবাউট 1,105, এফেক্টেড রেট হচ্ছে 32,000 প্লাস। এটা হচ্ছে ইউএসএ এর এবং ইউএস এর সিচুয়েশন। নিউ ইয়র্কের সিচুয়েশনটা হচ্ছে যে নিউ ইয়র্কটাকে বলা হয় যে ইটস ভেরি মাচ কসমোপলিটান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ক্যাপিটাল সিটি লাইক দ্যাট। তো এখানে এখন যে বাস্তবতাটা, সেটা হচ্ছে যে মনে হবে যে এটা কোনো ভূতের শহরে আছি আমি, এবং গৃহবন্দী সবাই, এক অর্থে স্বেচ্ছায় গৃহবন্দী। দোকানপাটের সব শাটার ডাউন, বিকজ সব দোকানপাট বন্ধ, কেউ যেতে পারছে না। সুপার মার্কেটগুলোতে কিছু কিছু মার্কেট খোলা আছে, সেখানে গেলেও বেশ একটা লম্বা লাইনে দাঁড়াতে হয়, বিকজ একজন থেকে প্রায় 6 ফিট দূরত্বে দাঁড়ায়।
অতএব লাইনটা বড় হয়, একসাথে ঢুকানো যায় না, যেটা অকল্পনীয় ছিল আমেরিকাতে। এবং 2-3 জন ঢুকে তারা বাজার শেষ করে তারা চলে আসে। কোনো রেস্টুরেন্ট, কফি শপ কোথাও খোলা নাই, এভরিথিং ইজ বন্ধ। মানুষ যাতায়াত এবং রাস্তাঘাটে অনেক কম, যার জন্য এখন তেলের দাম প্রায় $1.56 পার গ্যালন হয়ে গেছে, যেটা এই 2-3 সপ্তাহ আগেও $2.53 ছিল। তো সমস্যাটা এইমাত্র যে সুদানের গেস্ট মিস্টার সাইমন বললেন যে সেখানে আপাতত তেমন ভাবে প্রকোপ দেখা যায় নাই, স্টিল দে হ্যাভ গিভিং দ্য কারফিউ ফ্রম 8 p.m. to 6 a.m. তো এই একটা দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে সমস্যাটা বৈশ্বিক সমস্যা, ওয়ার্ল্ড ওয়াইড ইটস কভার্ড, ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে এফেক্ট করতেছে, সেটা মানে ভয় থেকে হোক কিংবা সচেতনতা বোধ থেকে হোক কিংবা একাত্মতা থেকে হোক, সবকিছু মিলে ওয়ার্ল্ড এটাকে কনসার্ন। এবং তার জন্য ছোট বড় সব দেশগুলো সেখানে হলেও তারা কনসার্ন হচ্ছে, না হলেও কনসার্ন হচ্ছে। ইউএসএ তে জিনিসটা কিন্তু আরো আগেই, সোফার কনস্পিরেসি থিওরি অনুযায়ী অনেকের আছে যে আরো আগে এটা ইউএস গভর্নমেন্ট ইন্টেলিজেন্স এটা গভর্নমেন্টকে জানিয়েছিল দিস কাইন্ড অফ সিচুয়েশন মে হ্যাপেন, বাট গভর্নমেন্ট এটাকে কেয়ার করেনি। এবং কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে 12 এপ্রিল ইস্টার্ন, তখন উনি চার্চ বা সোশ্যালাইজেশন যে ডিস্টেন্স আছে এটাকে ক্লোজ করে দিবেন এবং কিছুটা প্রসারিত করবেন। এটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ফক্স নিউজের সাথে উনি সাক্ষাৎকারে সেটা বলেছেন। কিন্তু এই 3 দিন আগে সে বলছে না, এপ্রিল 30 পর্যন্ত এভরিথিং উইল রিমেইন অ্যাজ ডিস্টেন্স তৈরি করা হচ্ছে তেমন, কারণ যেগুলোর ভয়াবহতা বাড়ছে। তো সমস্ত কিছুকে বিবেচনা করে দেখা যায় আমেরিকা এত বড় একটা দেশ, এত বড় তার অর্থনীতি, এত তার প্রযুক্তি হাতে, তবু তারা হিমশিম খেয়ে যাচ্ছে এই জিনিসটা সামলাতে। এবং এই সামলাতে গিয়েই তারা স্পেশালি এস্টাবলিশমেন্ট পলিটিক্সের দিকে ঝুঁকে গেছে। তবে দি প্লাস পয়েন্ট হচ্ছে আমেরিকা যেহেতু বৃহৎ দেশ, অতএব তারা $2.3 ট্রিলিয়ন একটা বাজেট কিছুদিন আগে প্রেসিডেন্ট স্বাক্ষর করেছেন, হ্যাঁ পাস করেছেন সিনেট এবং হাউসে। এতে ফলে যারা এফেক্টেড তাদেরকে গভর্নমেন্ট এমনিতে ইকোনমিক্যালি হেল্প করবে। মিস্টার চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে কোনো সর্বশেষ তথ্য? এবং আমরা জানি যে প্রচুর বাংলাদেশি মারা গেছেন ইতিমধ্যেই, প্রায় 50-এর বেশি। বাংলাদেশি অ্যাবাউট 60+70 এরকম মারা গেছে শোনা যাচ্ছে, কারণ বাংলাদেশের এখান থেকে লোকাল পত্রিকাগুলো সবই বন্ধ, অতএব আপডেট তেমন ভাবে আসছে না। আর বাংলাদেশি মারা যাওয়ার পেছনে আরেকটা কারণ আছে যে এখানে নিউ ইয়র্ক, স্পেশালি আমি নিউ ইয়র্কের কথা বলতে পারি, এখানে অনেক পরিবার আছে খুব ঘন খুব ক্লোজলি থাকে, 8-10 জন, একটা রুমে হয়তো 4 জন 5 জন থাকেন, এবং এর ফলে হয় এটা সংক্রামিত হয় খুব দ্রুতভাবে। এবং আরেকটা জিনিস আছে যে কিছুদিন আগে আমার এক বন্ধু দিছিল যে আমরা বাঙালিরা এমন যে বেহেশতে গেলেও এই বিকালে বেরোবো দোজখে কি হচ্ছে দেখতে। তো এই যে একটা বিষয় যে সবকিছু কিছু দেখতে যাই, কি হলো, এইখান থেকেও রোগটা ছড়ায়। আপনি থাকবেন আমাদের সঙ্গে নিশ্চয়ই। মিস্টার গোলাম সরওয়ার মিলন, আপনি রাজনীতিবিদ নিয়ে শুরু করেছিলাম আক্রমণটা আপনাকে, আপনি একজন ব্যবসায়ী নেতাও, আমরা জানি আপনি FBCCI একটা বডিতে একসময় ছিলেন, আপনি BGM এর সঙ্গেও যুক্ত। সো আমরা গার্মেন্টসে আমরা জানি যে সরকার তো সবসময় অন্যান্য ব্যবসায়ী নেতারা, মিস্টার হেলালও একটু পরে হয়তো উচ্চারণ করবেন, আমি জানি না ওনার মনে আছে কিনা, উনি করবেন কিনা, যে বাংলাদেশে তো নিঃসন্দেহে বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটা বড় কন্ট্রিবিউশন, প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে RMG সেক্টর, এবং সুযোগ সুবিধা সবই, কারণ BGM অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল একটা বডি, ট্রেড বডি। এবং আমরা দেখলাম যে শুরুতেই তারা, আপনারা চাইলেনও এবং প্রধানমন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার একটা প্যাকেজও ঘোষণা করলেন। তো সেটি নিয়ে অন্যদের অনেক রকমের কথাবার্তা আছে, সেই কথা আমি যদি নাও যাই, প্রশ্ন হচ্ছে যে এটি যথাযথভাবে ব্যবহার করা হবে কিনা। অতীতেও এগুলো নিয়ে অনেক রকমের প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটি মিস্টার হেলাল উল্লেখ করলেন, যে এই যে কালকে পঙ্গপালের মতো মানুষ আবার ঢাকার দিকে গার্মেন্টসে যারা শ্রমিক তারা চাকরি বাঁচাতে আসতে শুরু করেছে, তো করোনা কি মানে ঢাকা থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো এবং সারা দেশ থেকে এখন আবার ঢাকা এসে সেটাকে আরো ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে? দেখেন, এর দায় আসলে কে নেবে, কার নেওয়া উচিত? আপনারা পলিটিশিয়ানরা যারা মানে গভর্নেন্সের ক্ষেত্রে চরমভাবে ফেল করলেন, দেশের অত্যন্ত শক্তিমান ট্রেড বডি, কে নেবে দায়? না, কোনটার দায়? কথা হচ্ছে যে আমি আপনার একটা কথার সাথে, এই যে কমিউনিটি ট্রান্সমিশন কোভিড-19 এর
এই যে সংখ্যা আস্তে আস্তে বাড়বে বা বাড়ছে, মানুষের মধ্যে আশঙ্কা আছে এবং সবাই মনে করেন যে ছুটি 11 তারিখ পর্যন্ত ছিল, আগামী 2 সপ্তাহ খুবই ক্রুশিয়াল এবং অনেক দেশ তো পুরো এপ্রিল মাসই ছুটি লকডাউন করে দিয়েছে। সো এই জায়গাটাতে আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। না, এটা ঠিক যে লকডাউন অবস্থায় আমাদের থাকতে হবে এবং মানে আপনাদের সরকারের প্রণোদনাও দরকার, আপনাদের আবার ব্যবসাও যতটুকু সম্ভব টাকা না বের করে নেওয়া যায়। দেখেন এই কথাটা যেটা বলেছেন, শ্রমিক কর্মচারীদের ঝুঁকির মধ্যে ফেলে, গোটা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে। না, আপনি যথার্থ বলেছেন, পাশাপাশি আদার সাইডও রয়েছে। আদার সাইডটা হচ্ছে যে ইয়েস, আই ডু অ্যাগ্রি উইথ ইউ, গভর্নেন্সের ঘাটতি তো আছেই, না হলে এই দ্বিমুখী, কারণ তাদেরকে আমরা প্রথমেই বিদায় করে দিতে পারতাম। আপনি হয়তো জানবেন যে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো, আমাদের বিজিএমইর সভাপতি কিংবা আমাদের বিজিএমইর বডি যে সমস্ত কারখানার অর্ডারগুলো আছে, আমাদের যে সমস্ত ব্র্যান্ডের ক্রেতারা রয়েছে, তারা বলেছে যে তোমাদের যা আছে তোমরা সেই মালগুলি দিয়ে দাও। সেই মুহূর্তে বিজিএমইতে ডিসিশন হলো যে যে কারখানাগুলো তারা তাদের ক্রেতাদের মালগুলি দিতে পারবে তারা চালাবে, এবং তখন সরকারের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল এইভাবেই নেওয়া হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে সিকিউরড অবস্থায় ফ্যাক্টরি। আপনারা সরকারকে প্রভাবিত করেছে না, সিগন্যালটা এটা আপনি বলতে পারেন, কিন্তু এটা বাস্তবতার নিরিখে, কারণ দেশে কিন্তু আপনি কোভিড-19-এর প্রভাব দেখছেন, অর্থনীতির প্রভাব আমাকে বলতে দিলে এটা একটু সময় লাগবে, কারণ অর্থনীতির প্রভাব আজকে ভবিষ্যতে আমাদের এই, ঠিক আছে আমি গার্মেন্টসে থাকি, গার্মেন্টসের যে অবস্থা হচ্ছে, যেভাবে আসছে, অবশ্যই এটা আমাদের জন্য রিস্কি, কিন্তু সেই সমস্ত গার্মেন্টস মালিকরা যাদের হাতে কাজ আছে, এক্সপোর্ট করতে হবে, যারা বায়ার মাল নিতে যাচ্ছে, তাদেরকে জন্যই তাদেরকে আনতে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, এই ওয়ার্কারদের বেতন গত মাসের স্যালারিটা দেওয়া হয়নি, এবং এই স্যালারিটা না দিলে আজকে যেমনিভাবে আমরা তো শুনেছি যে অনেক পেমেন্ট বিকাশের মাধ্যমে হয়, তো বিকাশের মাধ্যমে বা এখন এরকম আরো অনেকগুলো আছে, বাট সব ফ্যাক্টরি এটার আওতায় আসে না। অ্যাট লিস্ট আপনার ওয়ার্কারদের তো, আমি জানি না নিয়োগপত্র আছে কি নাই সেই বিতর্কের মধ্যে যাই না, তাদের টেলিফোন নাম্বার তো নিশ্চয়ই আছে আপনার অফিসে। টেলিফোন নাম্বার আছে, মানে আপনার অফিসে বলতে আমি আপনাদের অন্যান্য, আপনি যেটা বলছেন সেটা দেওয়া যেত। এখানে দুইটা জিনিস হচ্ছে, আমি প্রথমেই বলে নিয়েছি যে যেই অর্ডারগুলি ক্যান্সেল, $3 বিলিয়ন অর্ডার ক্যান্সেল হওয়ার চেয়ে আমরা বলেছি যে এইটা যদি এক্সপোর্ট হয়ে যায়, আমার $3 বিলিয়ন যদি আমি আনতে পারি এই ক্রাইসিস মুহূর্তে, তাহলে তো আমরা রক্ষা পেলাম। যদিও আমরা $30 বিলিয়ন সেক্টরিটা। আমি একটু প্রশ্ন করি আপনাকে। প্রথমত হচ্ছে আপনারা প্রথমেই আপনারা প্রণোদনা চাইলেন যে আমাদের প্রণোদনা ছাড়া আমরা বাঁচবো না, আমাদের সমস্ত এগুলো বন্ধ করতে হবে, কারণ এই যে বেতনগুলো, প্রণোদনা আপনারা নিলেন। প্রণোদনা নেওয়ার পরে আবার আপনাদের ব্যবসাও করতে হবে। এখন যে কথাগুলো বলা হচ্ছে যে আমার $3 বিলিয়ন আমার, একটু বলেন হেলাল ভাই, আপনি গার্মেন্টসে, আপনি ব্যবসায়ীর বড় নেতা হতে পারেন, গার্মেন্টসের চেইনটা আপনি বুঝতে হবে। প্রথম কথা হলো যে এই গার্মেন্টসের যখন নাকি যে ক্রেতারা, মিলন ভাই আমার বোঝার আপত্তি নাই, আমার আজকে ভয় লাগছে আজকের পৃথিবীতে কোথাও এইভাবে, যেটা জিল্লু সাহেব বললেন যে লক্ষ মানুষ আবার ঢাকার মুখে আসতেছে, হেঁটে আসতেছে, আমি এই পয়েন্টের সাথে জায়গাটা পৃথিবীর একটা দেশ পাবেন যেখানে এই দৃশ্যটা দেখা যাবে না, তাহলে সেটা কেন হলো? আমার কথাটা সেই জায়গায় আমরা এখন বেতন দিই, প্রত্যেকের বিকাশ অ্যাকাউন্ট আছে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, বেতনের কথা যদি বলেন আমি ব্যাংকে তাকে দিয়ে দিব, ব্যাংক থেকে সে নিয়ে নিবে। আজকে তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ যেখানে গিয়েছে, তারপরে তো কাউকে বেতন দেওয়ার জন্য ঢাকায় আসতে হবে, এই অজুহাতটা বোধ ঠিক না। না অ্যাকচুয়ালি না, ঠিক আছে আপনি যেটা বলেছেন যে বেতনের কথা, কিন্তু শুধু আমি বলিনি, আমি বলছি বেতন যেমন একটা ফ্যাক্টর, পাশাপাশি $3 বিলিয়ন অর্ডারটাকে আমরা এক্সিকিউট করতে চাই। $3 বিলিয়ন আমরা কি এই প্রশ্ন করতে পারি, মানে আপনার মাধ্যমে বিজেপি নেতৃবৃন্দের কাছে, যে কাদের কাদের অর্ডার ক্যান্সেল হয়েছে আমরা একটু জানতে চাই, এবং কাদের কাদের কাজ আপনারা এখন করছেন বা কারা আপনারা, সেটা আপনি আমাদের এই প্রশ্নটা থাকলো আপনাদের কাছে। এই প্রশ্নটা এই মুহূর্তে তথ্যপাত্রগুলি তো আমার বিজেপির পোর্টালে গেলেই আপনি দেখতে পাবেন, আছে সেখানে, এবং আপনি জানতে চাইলে আমি বিজেপি চেক করেছেন, আপনি নিজে চেক করেছেন? না, আমি নিজে সেভাবে চেক করি নাই, বাট আমি জানি, কারণ আমার বন্ধু বান্ধব, আমরা তো সেই পরিবারের সদস্য, যদিও আমার নিজের ফ্যাক্টরি আমি আমার বন্ধ রেখেছি, যাদের আপনি বন্ধ রেখেছেন কেন? আমি করোনার আগেই বন্ধ রেখেছি, যেহেতু আমার কমপ্লায়েন্স ইস্যুতে অনেকগুলি কাজ শেষ হয় নাই, সেটার জন্য। যাই হোক, আমি এখন যেটা বলতে, হেলাল ভাইয়ের উত্তরে যেটা বলতে যাচ্ছি, যে আজকে
এই দোকান মালিক যারা আছেন, আমি শ্রদ্ধা রেখে বলছি, কারণ শুধু গার্মেন্টস না, প্রণোদনা শুধু গার্মেন্টস চেয়েছে, গার্মেন্টস আজকে বড় একটা সেক্টর যারা আজকে রেমিটেন্স আনে বিদেশ থেকে। শুধু প্রণোদনা তাদেরকে তো দিতেই হবে এই সেক্টরটাকে বাঁচানোর জন্য, কারণ এই যে কর্মসংস্থানহীন হয়ে যাবে, পাশাপাশি দোকান মালিক সমিতি তাদেরও প্রবলেম আছে, কারণ বিশ্ব যেভাবে পাল্টে যাচ্ছে, অনলাইনে শপিং হয়ে যাবে। আমরা সবার কথাই বলবো। আপনারা আসলে কিভাবে দেখছেন? আমরা এখন তো শুনছি যে বাড়ি ভাড়া মাফ করে দিতে হবে, নানান প্রশ্ন আছে, দাবি, কিন্তু আপনি একটি ট্রেড বডি নেতা হিসেবে আপনাদের দিক থেকে চাওয়া কি, এবং কি পাচ্ছেন কি পাচ্ছেন না, সমস্যাগুলো কোথায়, ওনাদের মতো ক্ষমতার বা শক্তির ঘাটতি কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমত যে কোনো বিপদে প্রণোদনা, এটা কিন্তু আমরা ভাবতাম যে শুধুমাত্র যারা এক্সপোর্ট করেন তারাই পাবেন, আমরা কখনো ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা প্রণোদনা পাবে এটা আমাদের মাথায়ও ছিল না। এবং এইবার যে ঘটনাটা ঘটলো, এবার কিন্তু প্রথম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো দেশীয় পুঁজির ব্যবসায়ীরা, অর্থাৎ দেশের অভ্যন্তরে যারা ব্যবসা করছেন তাদের সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। এবং আমি দেখলাম যে গত পরশুদিন আপনার পত্রিকায় আমরা একটা স্টেটমেন্ট করেছি, আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা বলেছি। আপনি দেখেন বাংলাদেশে প্রায় যারা 15 থেকে তার নিচে শ্রমিক যারা, মানে কর্মচারী যারা ব্যবহার করেন, অর্থাৎ যেসব ছোট কারখানাগুলো, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো, তাদের সংখ্যা হচ্ছে প্রায় 55 লক্ষ। ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একেবারে ক্ষুদ্র ব্যবসায়ীদের, তাদের কর্মচারীর সংখ্যা প্রায় 98 লক্ষ। আমাদের এই যে বিশাল একটি অবস্থা, আমাদের কিন্তু এইগুলো একদিন আমাদের মাথায় ছিল না যে আসলে বিপদে পড়লে সরকারের কাছে চাওয়া বা রাষ্ট্রের কাছে চাওয়া। রাষ্ট্র তো ডেফিনেটলি দেখবে না তা না, কিন্তু এই যে বিজেপি যে সবার আগে নিয়ে নিল, তখন আমাদের মাথায় ঢুকলো যে আমরা কেন বলছি না। গত সপ্তাহে আমরা চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আসলে আমাদেরকে এই মুহূর্তে আমরা যে কথা, আমরা কিন্তু তাও সাহস পাই না প্রণোদনা চাইতে। আমরা চাইছি যে আমাদের একটা লোন দেন, আমরা সেই টাকাটা 1 বছর মানে শেষে আমরা সেই টাকাটা ফেরত দিয়ে দেবো। অর্থাৎ আমি লোন চাই না, আমি সহযোগিতা চাই, সাহায্য চাই না। আমি সেটাই বলেছি, না সেটাই এর আগে আমরা দেখছি বিজেপিকে যেটা দিচ্ছে তাদেরকে তো ফাও দিয়ে দিচ্ছে না। এটা পরবর্তী পর্যায়ে আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে না, এটা শুধু কর্মচারী বেতনের জন্য, বেতন ভাতার জন্য, এটা ফেরত দিতে হবে। আগে কিন্তু অনেক সময় আমরা দেখছি যে এগুলো ফেরত পাওয়া যায় না, এগুলো ইয়ে করে দেওয়া হয়েছে, এরকম করে হয়নি। বিতর্কে আমরা কম জড়াই, কারণ অন্য অতিথিরা আছেন তাদের কাছে। এখন আমাদের যে অবস্থা, আমাদের প্রায় প্রতিদিন আপনি যদি এভাবে ধরেন যে এই যে 55 লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী, এদের যদি প্রতিদিন 20,000 টাকা যদি যে সেল ধরি, আর যে 10% প্রফিট ধরেন, তাতেও প্রতিদিন আমাদের 1100 কোটি টাকার মতো প্রতিদিন লস হচ্ছে। এবং এই লসটা কিন্তু উঠাবার ব্যবস্থা আমাদের নাই। এই কয়েকদিন পরে হচ্ছে পয়লা বৈশাখের জন্য এখানে একটা বড় রকমের ব্যবসাটা বিষয়। এখন তো পয়লা বৈশাখ ডিজিটালি হবে, আপনারা কিছু করলে ডিজিটালি, কিন্তু ডিজিটালি হলে তো আমার পণ্য তো বিক্রি হচ্ছে না। এখন ডিজিটালি তো আমি তো মোবাইলের মধ্যে দিয়ে, ইমেলের মধ্যে দিয়ে তো আমি আমার পণ্য বিক্রি করতে পারবো না। আমাদের ক্ষুদ্র ব্যবসা পয়লা বৈশাখ করতে হবে, মাটির হাড়ি থেকে শুরু করে একেবারে মানে ভালো পোশাকও কিন্তু তৈরি করে। এবং পয়লা বৈশাখের একটা বড় সিগনিফিকেন্টটা হচ্ছে আমরা সমস্ত কিছু দেশীয় জিনিস আমরা ব্যবহার করি, এবং ওইভাবে কিন্তু আমরা রেডি হয়েছিলাম। এবং তারপর হচ্ছে আমাদের ঈদ। এই পয়লা বৈশাখ তো আমাদের শেষ, ঈদও আমাদের হবে কিনা আমরা জানি না। এই মুহূর্তে কর্মচারীদের যে অবস্থা, আমাদের প্রতিদিন আমার কাছে শত টেলিফোন আসতেছে। আমরা তো নগদ টাকা বেচা কিনি করি, মানে সকালবেলা খুললে পরে নগদ টাকা আমরা কিনি, নগদ টাকা আমরা বিক্রি করি। এখন যেহেতু আমার প্রতিষ্ঠান বন্ধ, আমি নগদ টাকাও পাচ্ছি না, আমি আমার কর্মচারীদের বেতনও দিতে পারছি না। ওনাদের তো শ্রমিক, আমাদের কিন্তু কর্মচারী। আমরা মনে করি যে ওরা আমাদের খুব কাছের, আমাদের পরিবারের মানুষ। কিন্তু মানে একটা প্রতিষ্ঠানে 5-6জন যখন কর্মচারী থাকে, ওরা কিন্তু আমার পরিবারের মানুষ হয়ে যায়। আমার এই 10,000-20,000 কর্মচারী কিন্তু আমার নাই যে আমার মালিককে চেনেই না যে এই প্রতিষ্ঠানের মালিককে। আমাদের কিন্তু সেই অবস্থা না। সেই কারণে আমাদের কিন্তু দায়বদ্ধতা অনেক বেশি। এই কারণে আমি যখন খাবো, আমি চাইবো যে আমার এই কর্মচারীটাও সে খাক। এই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকারের কাছে আমরা চেয়েছি 2,500 কোটি টাকা যদি প্রাথমিকভাবে আমাদের একটা ফান্ড দেওয়া হয়। সারা পেয়েছেন? এখনো কোনো সাড়া পাইনি। কালকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, আমরা আশা করছি সেখানে একটা থাকবে, আজকেই দেবেন। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে আমাদের এটা যদি আমরা এই 2,500 কোটি টাকা আমরা কিন্তু ফেরত দিব, আমরা সেটা রাখবো না। এবং সেই ক্ষেত্রে যদি 2% ইন্টারেস্টও দিতে হয়, তাহলে কিন্তু আমাদের এই সেক্টরটা বেঁচে যায়। Simon, the government of South Sudan, with support from the international community, is taking measures to prevent the potential spread of the virus. Like all types of institutions, events and non-essential businesses have been asked to close, nationwide curfew, suspending all flights and closing all land borders, finalized and disseminated the national
COVID-19 Preparedness and Response Plan covering the period from April to September 2020. Do you think only these initiatives are proved to be okay to fight against COVID-19? Do these measures are sufficient to stop further spreading of coronavirus? Yes, that is correct. Bazila, I must say that I would not be surprised if South Sudan doesn't record any case, because during the Ebola time, South Sudan shared border with Democratic Republic of Congo. And during that time, which was some few months ago, they've intensified the screening at the airport and all the land borders. It's very thorough, that I can tell you that even when you compare it to Europe, in Ghana, none of them can be. So they have a very thorough screening at the airport and all the land borders that I have never found any of such in Europe and Ghana, my country. So now that COVID-19 has come, this screening has been intensified even before the borders were closed. So to be honest, I would not be surprised the measures taken by the government and all the other stakeholders like UNHCR and other UN agencies and other NGOs. I would not be surprised if this virus is over and South Sudan has not recorded any. Okay. It's an economic earthquake, economist says, and a significant dip in oil prices in the African region. African airlines and the tourism sector are in a huge loss. Resource-dependent economies are at a higher risk in Africa, slowdown of African economies. So since African governments are highly dependent on their external partners for economic support or acceleration, then how is it possible to handle such an economic shock by depending on others? Yeah, so I was saying that, in fact, the main economic impact that we have on Africa are mainly the informal sector, because in Africa, mainly we have most of our workforce are in the informal sector. These are the people who sell things on the market day to day. They sell things in the street and all that. So basically, that is the biggest impact that is really going to have on Africa. In terms of the airlines, I think about 3 days ago, there was an announcement by Emirates and Etihad that they want to start flying to some location. So for me, it's a good news. As an African #1 airline, which is Ethiopia Airways, could also start flying to those areas. So I think basically the economic impact on Africa will be low, because we don't really have the big stock markets that we have that are on New York Stock Exchange and all that. Okay. So the market falling is not really having an impact on African stock market exchange, because what the market doesn't like is uncertainty, and there are a lot of uncertainty. For instance, in the US now, when will coronavirus be over? So, I mean, and even if in all the African countries are recording very low cases. In Ghana, my country, for instance, have recorded about 205 cases, even though they are further contact tracing. And then they have, out of these 205 cases, 31 people have recovered fully using the hydraulics chloroquine, which the doctors prescribe. So I really believe that the impact on Africa will not be much as compared to the developed countries or the Western countries like the US and Europe. I think Africa will have the less of the impact, I believe, in terms of economic impact, less of economic impact. Mr. Chowdhury, আপনি শুনছিলেন ওনাদের কথা, এবং আমি একটু এবার বাংলাদেশের দিকেই আসতে চাই যে আপনি বাংলাদেশের পরিস্থিতিটা কিভাবে দেখছেন, এবং সেই সঙ্গে এটা স্পষ্ট যে যেটি আমি মিস্টার গোলাম সরওয়ার মিলনের সঙ্গে শুরুতেই আলোচনাটা করছিলাম, যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে এক ধরনের চরম অবহেলা দেশে দেশে সরকারগুলো করেছে। এবং আমরা যতই বলি না কেন ডিজিটাল বাংলাদেশ, আমরা যতই বলি না কেন পৃথিবী বিজ্ঞানে প্রযুক্তিতে অনেক এগিয়েছে, আমরা যতই বলি না কেন শিক্ষায় অনেক এগিয়েছে, কিন্তু এটা স্পষ্ট যে আসলে বিজ্ঞানে প্রযুক্তিতে জনস্বাস্থ্যের ক্ষেত্রে
সরকারগুলো খুবই আসলে নজরটা, তাদের নজর অনেক কম, এবং সেটি কোভিড-19 বুঝিয়ে দিল সবাইকে। আপনার কাছ থেকে শুনতে চাই আমি। আমি এ ব্যাপারে এইভাবে বলতে চাই যে মার্চের 20 তারিখের দিকে আমি একটা লেখা লিখেছিলাম এই বিষয়ে। সেটা ছিল চিন্তার করোনা ভাইরাসে আক্রান্ত সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র। তো করোনা ভাইরাসের এখন আমরা দেখছি একটা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল ইম্প্যাক্ট, কিন্তু এটার একটা দীর্ঘ ইম্প্যাক্ট কামিং ডেজে এবং ইয়ার্সে ইকোনমিক্সেও পড়বে। তর্কটা হচ্ছে যে মানুষ আগে না অর্থনীতি আগে, অর্থনীতি আগে না মানুষ আগে, ডিম না মুরগি, মুরগি না ডিম, এটা এক ধরনের তর্ক। এটা 2020 টাইপ কোশ্চেন। কথা যে মানুষ থাকলেই অর্থনীতি থাকবে, আর মানুষ না থাকলে অর্থনীতি কার জন্যে। অতএব এখানে জিনিসটা আমাদের ভাবা উচিত যে আমরা সবাই প্রথম মানুষ একে অন্যের প্রতি সেভাবে সহানুভূতিশীল কিনা, সেভাবে কেয়ারি কিনা, এবং সেইভাবে আমরা একে অন্যের যত্ন নিচ্ছি কিনা, সেটা ক্ষমতায় থেকে হোক কিংবা ক্ষমতার বাইরে থেকে হোক, উভয়ের দায়িত্ব কিন্তু সমান। এখন অর্থনীতিটা আগামীতে বাণিজ্য ভিত্তিক, অস্ত্র ভিত্তিক, যুদ্ধ ভিত্তিক হবে, না ক্ষমতা ভিত্তিক হবে, না মানুষ কেন্দ্রিক হবে, এটা একটা সামনে প্রশ্ন আসবে, যেটা বিশ্বকে, বিভিন্ন রাষ্ট্রকে, বিভিন্ন শ্রেণীগোষ্ঠীকে আলোড়িত করবে বলে মনে হয়। কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যদি তাকাই, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মানুষ প্রায় 17-18, কারো মতে 20 কোটি মানুষ। আমাদের মধ্যে এক ধরনের ব্যাপার আছে, বাংলাদেশে এফেক্টটা বায়োলজিক্যাল, ফিজিক্যাল কম হতে পারে এই কারণে যে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ইমিউন সিস্টেমটা অনেক বেশি স্ট্রং দেন ইউরোপ এবং আমেরিকার চাইতে। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস হজম করার একটা শক্তি প্রবণতা আমাদের মধ্যে আছে, এবং এই কারণে আমরা অনেক সময় এই সর্দি কাশি হলেই হসপিটালে দৌড়াই না, কিন্তু এই দেশে যেমন একটু সর্দি কাশি হলেই মানুষ হসপিটালাইজড হয়ে যায় নানা কারণে, ইমিউন সিস্টেমটা সেভাবে স্ট্রং না। অতএব সেটার জন্য বাংলাদেশে হয়তো সংখ্যা কমে থাকতে পারে, কিংবা মৃতের সংখ্যা সেই তুলনায় কম হতেও পারে, স্টিল উই ডু নট নো, কারণ বাংলাদেশে এইভাবে সেভাবে স্ট্যাটিস্টিক্যাল কোনো ফিগার আমাদের কাছে নেই এবং নেওয়া হচ্ছে না। কিন্তু গ্লোবালি যখন একটা ইকোনমিক এফেক্ট হবে, বিশেষ করে বড় দেশগুলোতে, চায়না, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, ইটালি, তার একটা প্রভাব কিন্তু বাংলাদেশের উপরে আসবেই, সেটা যেভাবেই হোক। এখন বাংলাদেশে যারা এক অর্থে বলছেন যে গার্মেন্ট বিজিএম এরা বলছেন তাদের একটা অনুদান দরকার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য, এটা একটা খুবই দুর্বল যুক্তি। কারণ অনুদান দরকার, তার চাইতে আরো বেশি অনুদান দরকার, যার কথা বললেন হেলাল সাহেব, যে যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, যারা মুদি দোকানে কাজ করে, তরকারি বিক্রি করে কারণ বাজারে, তাদের কিন্তু বেশি প্রয়োজনটা আরো বেশি গভীর। কিন্তু গার্মেন্টস শ্রমিক যারা, গার্মেন্টসের যারা মালিক পক্ষ আছেন, তাদের কিন্তু একটা সঞ্চয় আছে, ডিজাস্টারকালীন সেই সঞ্চয়টা তারা কিন্তু ব্যয় করতে পারেন। তাদের প্রয়োজনের চাইতে, গুরুত্বের চাইতে আরোপ করে দেখা যাবে তার চেয়েও গুরুত্বপূর্ণ আরো যারা তাদের চাইতেও খারাপ অবস্থায় আছেন তাদের। অতএব এই জিনিসটা আমাদের মাথায় রেখে আমাদের সবাইকে একত্রিতভাবে যে আমাদের আগে দেশ বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, তারপর রাষ্ট্র ক্ষমতা, রাজনীতি ইত্যাদি আসবে। এই জিনিসগুলোতে আমরা গুরুত্ব খুব কম দিচ্ছি, আমার আপাতত যতটুকু মনে হয় একে অপরকে দোষারোপ করছি। আমার এই প্রেক্ষিতে আমি মনে করি উই শুড বি লিটল বিট কনসার্ন ইকোনমিক দিক থেকে হলে, যে ইকোনমিটা কার জন্য হবে, মানুষের জন্য হবে নাকি অস্ত্র বাণিজ্য ক্ষমতার জন্য হবে। জি, মিস্টার গোলাম সরওয়ার মিলন, আপনি ব্যবসায়ী নেতা হিসেবে এতক্ষণ কথা বলছিলাম, রাজনীতিবিদ হিসেবে, আইন প্রণেতা ছিলেন, আপনি সরকারের ছিলেন। সো আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ কি কোভিড-19কে ট্যাকেল করবার জন্য রাইট ট্র্যাকে আছে? জি, মেজার যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো ঠিকঠাক নেওয়া হচ্ছে? কথা হচ্ছে যে কথা কাজের মধ্যে কোনো মিল আছে, বা কোথায় যাচ্ছি সেটা কি আমরা প্রজেক্ট করতে পারছি, বুঝতে পারছি? আজকের খবরটা আপনি জানেন বোধহয়, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক বলেছেন যে বাংলাদেশ এখন যে ব্যবস্থা নিয়েছে তা এ পর্যন্ত ঠিক আছে, যদিও প্রথম দিকে মেজারটা কারেক্টলি নেওয়া হয় না। অর্থাৎ এই লোকগুলি যে, এত লোকগুলি যে ঢুকলো, ওদের সার্টিফিকেট খুব ইম্পর্টেন্ট না। আপনি কি ফিল করছেন? আমি ফিল করছি যে আজকে আমাদের যে সীমিত সামর্থ্য, এই সামর্থ্যের মধ্য দিয়ে বাংলাদেশ যেভাবে এগুচ্ছে ঠিক আছে, কিন্তু যদি এই আমাদের লাগামহীনভাবে যদি এই টেস্ট 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 3বার করা বলছেন যে বিশ্ব সংস্থারই, এবং ফার্স্ট ট্রেস, দেন টেস্ট, দেন ট্রিটমেন্ট, এই 3টা প্রেক্ষাপট যদি আপনি বিবেচনা করেন,
আমরা করার পর টেস্ট করার পর যে ট্রিটমেন্টের যে আমাদের সীমাবদ্ধতা, আজকে আমেরিকার মতো জায়গায় মানে ট্রেস করা এবং টেস্ট করা আমাদের সাফল্য আছে, ট্রিটমেন্টের সীমাবদ্ধতা দেখছেন? আমি সবগুলোর মধ্যে সীমাবদ্ধতা আছে। এবং আপনি যেটা আছে সত্যি এই কথা বলতে অসুবিধা নেই, আমেরিকার মতো জায়গা, রেজা ভাই যেটা বললেন যে আমেরিকার মতো জায়গায় তাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে। আজকে এই জেনা জানা বিশ্ব এই যে এই করোনা ভাইরাস, এটা তো বাট আপনারা তো মানে ধরেন আমেরিকায় তো আপনি বহু বছর ধরে আমরা দেখছি হেলথ কেয়ার নিয়ে বিতর্ক চলছে, নির্বাচনী বিতর্কে হেলথ কেয়ার ইস্যু একটা বিশাল ইস্যু। আপনারা তো রাজনীতিতে থ্যাঙ্কস গড যে কোভিডের কারণে আমরা অন্য বিষয় নিয়ে আর আলোচনা করতে হচ্ছে না, যা আলোচনা করছে কোভিডকে কেন্দ্র করে একটু একাডেমিক আলোচনার মতো হচ্ছে। বাট আপনারা তো খালি ক্ষমতায় থাকার যাওয়ার আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। শুনেন, আমি ভালো সুন্দর কথা বলেছেন যে আমরা যারা রাজনীতিবিদরা এই করোনা ভাইরাস কিন্তু এই প্রথমে একটা কথা বলে নেই, আমি একমত রেজা ভাইয়ের সাথে। একটা কথা বলা হয়েছে যে বাংলাদেশে আমাদের এই করোনা ভাইরাস নিয়ে যে আমরা এত কথা বলছি, এই ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু বিশ্বের সব জায়গায় আছে। আমরা এখন কথা হচ্ছে আমরা ভাইরাস আমাদের মধ্যে ঢুকলে আগে আমাদের অ্যান্টিবডি অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমটাকে আমাদের স্ট্রং করতে হবে। যেটা উনি বলেছেন বাংলাদেশে ইমিউন সিস্টেম ভালো, উনি ভালো, বলেছেন তুলনামূলক ভালো, এবং আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে সেটাই বলবো আমাদের ক্ষয়ক্ষতি যেমন সেইভাবে না হয়, তাহলে আমরা হয়তো বেঁচে গেলাম। আর যদি এই ডিজাস্টারটা যদি আমেরিকার মতো হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পরিণতি শুধু রাজনৈতিকভাবে নয়, এটা অর্থনৈতিকভাবে যে ক্ষতি হবে, রাজনৈতিকভাবে সবভাবে এটা খেসারত দিতে হবে, এবং এটা নির্ভর করছে ভবিষ্যতের উপর। আমি যেটা বলতে চাই যে আজকে বিশ্বের এই করোনা ভাইরাসের জন্য যে ব্যবস্থা হয়েছে, এটার জন্য কিন্তু পুরা বিশ্ব ব্যবস্থার বিশ্বায়নকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। এবং আমেরিকা যে, রেজা ভাই দয়া করে একটু কথাটা শুনেন, আমেরিকা যে নেতৃত্ব দিত বিশ্বায়নের জন্য, যে কোনো যুদ্ধের জন্য তারা যখন ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্ট পাইতো, যখন তার দেশের অবস্থা হলো তখন তাদের মধ্যে কিন্তু কোনো রকম হলো না। আপনি আজকে আমাদের দেশের কথা বলছেন, পুরো বিশ্বের রাজনৈতিক পাল্টে যাবে। আপনি এই প্রশ্নটা মিস্টার মাহমুদ রেজা চৌধুরীর কাছেও থাকলো যে মিস্টার গোলাম সরওয়ার মিলন বিশ্বায়নকে অভিযুক্ত করছে, কিন্তু আমরা তো গত কয়েক বছরের প্রবণতা দেখছি যে বিশ্বায়ন থেকে বাইরে এসে যে যার মতো করে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী নেতৃত্ব গড়ে উঠছে এবং সবাই সেই চেতনা, সংকটটা সেই জায়গায় না বিশ্বায়নে, সেই আলোচনায় পরে আসে। আচ্ছা মিস্টার হেলালুদ্দিন, আমি যে প্রশ্নটা আপনাকে আগে করেছিলাম যে ওই যে বাড়ি ভাড়া, আপনি শুনেছেন এটি নিয়ে কথা উঠছে, দোকান ভাড়া, এগুলো মওকুফের প্রশ্ন উঠেছে। সো হয় কি আমাদের সময়, আমাদের হয় কি এইসব বিপদের সময় কিছু মানে এমন কিছু মানে অপ্রাসঙ্গিক জিনিস চলে আসে যেগুলো আসলে খুবই সমস্যার সৃষ্টি করে। প্রথমত হচ্ছে যে যারা বাড়ি ভাড়া এবং ভাড়াটিয়া, এদের সঙ্গে একটা সুসম্পর্ক দীর্ঘদিনের। হ্যাঁ, কেউ কিন্তু একদিন দুই দিন থেকে চলে যায় না, 1 মাস 1 বছর 2 বছর 5 বছর থাকে। এখানে বোঝাপড়াটা ওনারা দুজনে করে নেবেন। হ্যাঁ, যদি সম্ভব না হয় উনি অল্প দিবেন, অল্প যদি সম্ভব না হয় উনি 3 মাস পরে দিবেন, যেটা সরকার বলছে। ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানির বিল ইচ্ছা করলে আগামী জুনে দেওয়া যাবে, ইচ্ছা করলে এখনও দেওয়া যাবে। সারচার্জ মওকুফ করেছেন, এইগুলো করা যেতে পারে, কিন্তু একেবারে মওকুফের কথা নিয়ে এক ধরনের আলোচনা করা, এটা আমার মনে হয় ঠিক হবে না। আর দ্বিতীয়ত যে কথাটা আমি বলতে চাচ্ছি, আসলে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা কিন্তু খুবই কষ্টের মধ্যে আছি এই মুহূর্তে। যেহেতু আমরা প্রতিষ্ঠান খুলতে পারছি না, আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, এখন মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু মায়ের ভূমিকা পালন করতে হবে। ওনার কাছে সবাই চাইবে কোনটা বেশি প্রায়োরিটি, এইটা ওনার দেখা দরকার এই মুহূর্তে। আমি মনে করছি যে আমাকে যদি এই ফান্ডটা না দেওয়া হয়, আমি কিন্তু আমার কর্মচারী, আমার কিন্তু টাকার যে খুব বেশি অভাব সে কথা আমি বলছি না। আমি যেহেতু প্রতিষ্ঠান খুলতে পারছি না, আমি আমার কর্মচারীদের বেতন দিতে পারছি না। অথবা আমি যদি তাকে 50% বেতন দিতে পারতাম এই মুহূর্তে, তো খাওয়ার জন্য মানে এই সার্ভাইভ করার জন্য আগামী 1-2 মাস যে সংকট থাকে, তাহলে কিন্তু আমরা আগামী 2 মাস পর ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নাই। আমি আপনার মাধ্যমে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন জানাবো। এর বাইরে মিস্টার মাহমুদ রেজা চৌধুরী আরেকটা গোষ্ঠীর কথা বলেছেন যে না, আপনার তো একটা দোকান আছে, দোকানের কর্মচারী আছে, অনেকের আছে নিজেরই দোকান, নিজেই কর্মচারী, নিজেই মালিক, দিন আনে দিন খায়, ওই দিনের উপার্জন দিয়ে নিচ্ছে, তাদের একটা। এর বাইরে অনেক করতে চাই হেলাল ভাই, যে কর্মহীন মানুষগুলো যেগুলো যাদের এই নেই, তাদের ব্যাপারে তো আমরা চিন্তা করতে, তারা তো মানুষ। মিলন ভাই, না আপনি দেখেন এই বর্তমান সরকার অনেকগুলো সেফটি নেট আছে, এটা কিন্তু অস্বীকার করার জন্য। সেই সেফটি নেটের বাইরে যারা আছে, সেফটি নেটের বাইরে যারা আছে তাদের জন্য প্রচুর ত্রাণ দেওয়া হচ্ছে এখন। আপনি দেখেন ঢাকা শহরে আমি দেখলাম যে প্রচুর এখন দেখুন ফুটপাতে বিভিন্ন জায়গায় অনেক ছিন্নমূল মানুষ এসে শুয়ে আছে। কারণটা হচ্ছে এখানে অনেক মানুষ ত্রাণ দিতে। আমি জিজ্ঞেস করলাম কেন এখানে শুয়ে আছেন আপনি, বলে অনেক মানুষ ত্রাণ দিতে আসে।
এক একজন কিন্তু 4টা 5টা করে পাচ্ছে। Yes, ত্রাণের এক একজনের 4-5টা করে পাচ্ছে, আবার অনেক জায়গায় পাচ্ছে না। এই জায়গাটা আসলে আমার মনে ধন্যবাদ। হয় আমি আসি আবার। Simon, the South Sudan government has not announced any notable economic packages, but US government already announced to provide South Sudan government $8 million to fight COVID-19. WFP and cooperating partners reached 1.57 million people with vital food and nutrition assistance. How long external partners will keep supporting South Sudan? What do you think? I think that is a very 1001 question, very big one, of course. But I think answer should be at the short, very moment- short, very brief. Okay, I think at the moment economic activities have been picking up because there's a new formation of the government. So I hope the economy will bounce back, because when you read the World Bank and the IMF report, South Sudan is among the top 10 fastest growing economies in Africa. So I think very soon, but of course very soon is relative, you know, but the economic activities have been picking up, and I hope it will be very soon than sooner. And Simon, the government of South Sudan only spent 2.7% of its GDP on its public health. That is surprisingly below average and shows an unhealthy scenario of health care spending. If COVID-19 takes an outbreak in South Sudan, then how the government will fight against it with such a weak healthcare system? Do you think government should be more careful regarding public health issues? Yes, so as we usually say, necessity is the father of all inventions, because they don't really have, there's not much facility or resources to really fight this, as there is a lot of effort to prevent it in the first place. And that's what they did during the Ebola outbreak with their neighbor country, DR Congo. So there was a lot of intensive preventive measures to prevent it in the first place, you know. So, and since the borders have been closed, as I said, it will be very difficult, or I will not be surprised that there will be a COVID-19 in South Sudan, because the borders are totally been closed. Okay. So I think what the strategy now is to focus on the preventive rather. Okay. Mr. Mahmud Reza Chowdhury, জি বলেন। আপনাকে আগেই বলছিলাম যে এই বিতর্কের মধ্যে আমরা প্রবেশ করেছি যে বিশ্বায়ন দায়ী না বিশ্বে নতুন ধারার যে রাজনৈতিক প্রবণতা সেটি দায়ী। সো আপনি কি মনে করেন? বর্তমান পরিস্থিতিটা হচ্ছে যে যেখানে আমরা যে কাজই করি না কেন, ওটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে, ভালো করলেও ছড়িয়ে যাচ্ছে, খারাপ করলেও ছড়িয়ে যাচ্ছে। অর্থনীতিও প্রভাব এখন আর কোনো এককেন্দ্রিক জায়গাতে অবস্থান করে না, এটাও সারা বিশ্বের সাথে একটার সাথে আরেকটার সাথে যুক্ত হয়ে গেছে, কারণ একে অপরের সাথে আমরা নির্ভরশীল, যে কোনোভাবেই হোক না কেন। এবং আধুনিক প্রযুক্তি এবং আধুনিক উন্নতির সাথে সাথেও এই নির্ভরশীলতা আরো বাড়ছে এবং আগামীতে আরো বাড়বে। সো যদি দোষ চাপাতে হয়, তাহলে আমি প্রথম বলবো আমি নিজে কতটুকু আমার নিজের দায়িত্বটুকু পালন করছি সেটা একটা অন্তর্ভুক্তি পড়বে। তারপর আমি যদি সঠিকভাবে পালন করি, তাহলে আমার পরিবার করবে, আমার সমাজ করবে, আমার রাষ্ট্র করবে। সো এটা একের সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। আর আমাদের দেশে একটা প্রবণতা আছে রাজনীতির ক্ষেত্রে, যে আমাদের একটা ব্যক্তি পূজার একটা ভীষণ রকম দুর্বলতা কাজ করে। এই মা, বোন, ভাই, বাবা, এইগুলা নিয়ে আমরা বেশি অনুরক্ত থাকি। এর ফলে কি যে প্রকৃত সমস্যাটা ঘুরে যায় রাজনীতির দিকে। তখন রাজনীতিবিদরা, যারা বেশি চতুর রাজনীতিবিদ, তারা চিন্তা করে ওই জিনিসটাকে ইউজ করতে। এখানে কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা কোনো সেখানকার কোনো প্রভাবশালী ব্যক্তিদের কোনো একক ভূমিকা নেই। কারণ রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, বা তারা কিন্তু টাকা পয়সা সাহায্য করবেন, অনুদান করবেন, রাষ্ট্রের পক্ষ, রাষ্ট্রেরই টাকা, জনগণেরই
আমেরিকার যে 2.3 ট্রিলিয়ন আজকে যে সাহায্যটা দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছে সে একটা বিশাল একটা বড় কাজ করে গেল। ইট ইজ নট হিজ মানি অর হিজ ডোনাল্ড ট্রাম্প ফান্ড, ইট ইজ দ্য স্টেটস মানি অ্যান্ড স্টেটস ইজ গিভিং দিস অ্যাসিস্ট্যান্ট টু দিস সিটিজেনশিপ। সো আমাদের সেইভাবে দেখতে হবে যে আমরা যেন মনে করি যে রাষ্ট্রটা সবার, কোনো ব্যক্তি বা কোনো দলের না, এবং সেই অনুযায়ী আমরা যেন সবাই একে অপরের সহযোগিতা করতে এগিয়ে আসি এবং যার যে দায়িত্ব যেখানে আছে সেটা যেন পালন করার চেষ্টা করি। ইট ইজ রেসপন্সিবল। আমরা একটু শেষের দিকেও চলে এসেছি। মিস্টার হেলালুদ্দিন, আপনি একটু শেষ কিছু থাকলে বলতে পারেন। এইটুকু যে আসলে আমাদের আসলে এখন বাঁচার প্রয়োজন। প্রথমত আমরা যে কথাটা বললাম যে আমাদের এই প্রণোদনাটা যদি আমাদের দেওয়া হয়, আমরা আমাদের কর্মচারীদের এটা আমরা দিতে পারবো, তাতে এক ধরনের স্বস্তি আমাদের মধ্যে। আরেকটা বিষয়, বেতন না, বেতন বোনাস অনেক কিছুই তো আছে, বোনাসের পরে আসবে। আমরা চাচ্ছি যে বোনাসের আগে আমরা ঘুরে দাঁড়াবো। আমাদের এখন যে বিষয়টা হচ্ছে বাঁচার প্রয়োজন। আমরা যেটা সারা পৃথিবীতে দেখছি, এখন এক ধরনের লকডাউন চলছে এবং একেবারে নিরবিচ্ছিন্ন লকডাউন চলছে, অথবা কারফিউ চলছে, অথবা আমরা ফিলিপাইনে দেখলাম যে ওনারা বলছেন বের হলে গুলি করে দেওয়া হবে। এই যে অবস্থাটা কেন? এটা আসলে আমাদের কোনো ঔষধ কিন্তু নাই। এটা আমরা এই বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আমরা বুঝে ফেলছি, এটার কোনো ঔষধ নাই, এটার কোনো রেমেডি নাই। এটার একটি মাত্র পথ, সেটা হচ্ছে লকডাউন। আমাকে ঘরে থাকতে হবে। আমার মনে হয় যে যেসব বিশেষজ্ঞরা বলছেন যে আগামী 20 তারিখ পর্যন্ত, 20 এপ্রিল পর্যন্ত আমরা যদি এক ধরনের লকডাউনের মধ্যে থাকতে পারি, তাহলে হয়তো লকডাউনে নাই এখন, এটা 20 এপ্রিল, আগামী মাসের 20 এপ্রিল পর্যন্ত হবে কিনা নিশ্চিত না তো। এখন আজকে যদি আমরা 20 তারিখ পর্যন্ত আমরা দেখি যে আমাদের আসলে আমরা যে জিনিসটা একদিন ভাবছিলাম যে আমাদের টেস্টটা শুরু হয়েছে, না, সেটা হচ্ছে যদি আপনি মেইনটেইন করতে পারতেন। আপনি তো মেইনটেইন করতে পারলেন না। সেটাই আর কি। এই জায়গাটা বলছিলাম যে যদি এখনো সময় আছে, যদি কালকে থেকে বলা যায় না যারা যারা এসছেন তাদের বেতন টেতন যার যার ঘরে চলে যাবে, তোমরা আবার বাড়িতে চলে যাও, আমরা সবাই লকডাউনে অথবা কারফিউর মধ্যে থাকি। আগামী 20 তারিখের মধ্যে যদি একটা রেজাল্ট আমাদের আসে, যেটা আজকে সুখের সংসার মানে আলোচনা হচ্ছে এই জায়গাটা, যেটা রেজা সাহেব বললেন যে বাংলাদেশে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দয়া করেন, এবং আমরা মনে করতে চাই এইটুকু যে আসলে আমরা ভালো থাকবো, ভালো আছি, শুধুমাত্র এই লকডাউনটা আমার মনে খুব বেশি প্রয়োজন। গোলাম সারওয়ার মিলন, আমি শেষ পর্যায়ে শুধু এটিও বলতে চাই যে এই করোনার কারণে বিশ্বে যে সাপ্লাই চেইন তো ভেঙে গেছে, এবং এটার কারণে কিন্তু দীর্ঘমেয়াদী যে বিপর্যয়টা ঘটবে এবং সেই বড় ধরনের যে আর্থিক মন্দার মধ্যে পড়ে যাবে কিন্তু পুরো বিশ্ব। আমরা যারা গার্মেন্টস করি কিংবা যারা ইম্পোর্ট এক্সপোর্ট সবাই, সুতরাং এখানে হেলাল ভাই খুব সুন্দরভাবে তার যেটা উপস্থাপনা করেছে, আমি তার সাথে সহমত পোষণ করতেছি। পুরা জিনিসটা কিন্তু আমরা কেউ বিচ্ছিন্ন নই, আমরা নিয়ে। সুতরাং আমাদের বেকারত্ব, পণ্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে একটা করাল গ্রাসের মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি। তাই আমাদের অর্থমন্ত্রীরা বিভিন্ন রাষ্ট্র আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IMF $50 বিলিয়ন নিয়ে কিন্তু তারা অলরেডি নামছে, এবং তাদেরও কিন্তু মাথা খারাপ যে তারা কীভাবে ট্যাকেল দিবে পৃথিবীটাকে, এবং ওয়ার্ল্ড ব্যাংক 12 বিলিয়ন নিয়ে নামছে। আমি যে কথাটি লাস্ট কথা বলে শেষ করতে চাই যে বিশ্বায়নে বৈশ্বিক রাজনীতির যে পরিবর্তনের কথা বারবার আমি বলতে চাচ্ছি, যে রেজা ভাই যদিও কথা বলার সুযোগ পাবে কিনা, যে আমেরিকার নেতৃত্ব দিয়েছিল এই বিশ্বে এই করোনা ভাইরাসের কারণে আজকে সে ব্যর্থ হয়েছে, এবং তার প্রমাণ তার নিজের দেশের স্বাস্থ্য সুরক্ষা দিতে পারে নাই, এবং অন্যান্য দেশকে সে সেইভাবে মানে কোনো রকম সহযোগিতাও করতে পারে নাই। সুতরাং হোল জিনিসটাকে ড্রামাটিক্যালি চেঞ্জের দিকে চলে যাচ্ছে। COVID-19 is going to change social order as well as world order drastically. Experts said Sub-Saharan Africa is speeding toward a political crisis. Do you think so? If so, then what type of crisis South Sudan may face? I think the social impact on Sub-Saharan Africa would not be very much, because you know in Africa we don't really this kind of social distancing using the fine is really going to have impact on work, because many people would now be opting for working from home, but not so much, you know. I think there are so many things that are not having so much impact, because most of the Sub-Saharan Africa workforce are informal sector, people who sell in the market and then on the street and all that. So that really not going to have a bigger impact on the workforce or the social and economic activities in Sub-Saharan Africa.
ওকে, মিস্টার মাহমুদ রেজা চৌধুরী, আমরা একেবারেই শেষ প্রান্তিক, খুবই ছোট্ট করে যদি আপনি বলেন যে সবাই বলছেন যে একটা নতুন বিশ্ব ব্যবস্থার মধ্যে কোভিড-19 বিশ্বকে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে আর পুরনো ধ্যান ধারণা, পুরনো ব্যবস্থা, কাঠামো অনেক কিছুই আমূল বদলে যাবে। সো আপনি কি মনে করেন খুব ছোট্ট করে? খুব ছোট্ট করে বললে এটা খুব আর্লি এ ব্যাপারে কমেন্ট করা যে কি হবে, কারণ এখনো আমরা এই যুদ্ধের মধ্যে আছি, এই যুদ্ধ চলছে। আর যেটা আপনি মিলন ভাই বললেন যে বৈশ্বিক নেতা যেভাবে নেতৃত্ব দিতেন সেটা এখন হচ্ছে না, এর উত্তরটা হচ্ছে এরকম যে কোনো সমাজ বা রাষ্ট্রকেই বা কোনো শ্রেণীকেই কোনো এক নেতা নেতৃত্ব দেন না। এটা সমাজ সচেতনতা থেকেই এই নেতৃত্বটা আসে, ব্যক্তি থেকে আসে, গোষ্ঠী থেকে আসে এবং শ্রেণী সচেতনতা থেকে আসে। অর্থাৎ সেই দিকটাকেও আমাদের মাথায় রাখতে হবে। একক কোনো ব্যক্তি কখনো কোনো কিছুকে পরিবর্তন করতে পারে না। অনেক ধন্যবাদ মিস্টার গোলাম সারওয়ার মিলন, মিস্টার মোহাম্মদ হেলালুদ্দিন, মিস্টার মাহমুদ রেজা চৌধুরী এবং মিস্টার সিমন কফি টেট্টি আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। মিস্টার সিমন কফি টেট্টি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। থ্যাংক ইউ সো মাচ সিমন। Thank you, Zila, and thank you to the panelists. It's been great to be on the show. Thank you. দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 নিয়ে এবং প্রতিদিনই নানাভাবে দেখবার চেষ্টা করছি আমরা, কারণ ভবিষ্যৎটা অনিশ্চিত, কেউই জানে না কোথায় পৃথিবী যাচ্ছে। তবে একটা বিষয় মোটামুটি স্পষ্ট, আমরা এর স্বাস্থ্যের দিক আলোচনা করি, এর অর্থনৈতিক ঝুঁকির কথা আলোচনা করি কিংবা সামাজিক মানসিক ঝুঁকির আলোচনা করি। যেটা দরকার সেটা হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ, তাদের দক্ষতা, তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা, তাদের সততা এবং সুশাসন যে কোনো রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা যায় এই ধরনের সংকট কিন্তু তৈরি হবেই। এবং এই ধরনের সংকট গোটা পৃথিবীকেই গ্রাস করে ফেলেছে এই কারণে যে এই অভাববোধগুলো পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রেই সাম্প্রতিককালে দেখা গিয়েছে। এক ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের বা রাজনৈতিক নেতৃত্বের যে ঝোঁক, সেটি আসলে পৃথিবীকে এই জায়গায় ঠেলে দিয়েছে অনেকেই মনে করেন। নাহলে তারা আসলে মানুষকে যদি সম্পৃক্ত করতেন রাজনৈতিক প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়ায়, উন্নয়ন প্রক্রিয়ায়, মানুষের কথা যদি ভাবতেন এবং মানুষের কল্যাণ যদি তাদের একমাত্র লক্ষ্য হতো, তাহলে এই সংকট এ পর্যায়ে আসতো না। এটি হচ্ছে বার্তা সকলের জন্য, কেবল শাসক গোষ্ঠীর জন্য বার্তা নয়, রাজনীতিবিদদের জন্য বার্তা নয়, বার্তা নাগরিকদেরও, কারণ তাদেরকেও আরও বেশি সজাগ হতে হবে, সতর্ক হতে হবে এবং নিজেদেরকে এই সব প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করবার জন্য যা করণীয় সেটি করতে হবে। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই বাড়িতে থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা।